আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে আমাদের হয়েছিল এই মার্ক 1 পর্যন্ত, রাইট? তো মার্ক 1 এ আমরা যেটা শিখেছি যে মার্ক 1 সেটা হচ্ছে সবথেকে লাস্ট যে কম্পিউটার, সেই কম্পিউটার মার্ক 1 অর্থাৎ হিস্ট্রি অফ কম্পিউটার লাস্ট মার্ক 1। এরপরে আরো বেরিয়েছে কিন্তু, হ্যাঁ, এডভ্যাক, ইউনিভ্যাক, ইনিয়াক, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো আমাদের আপাতত সিলেবাসের মধ্যে ইনক্লুড নেই, মানে সেগুলোর প্রয়োজন আমাদের এখানে পড়বে না, কারণ সেগুলো কম্পিউটারের বিভিন্ন আলাদা পার্ট, যেটা হিস্ট্রি অফ কম্পিউটার প্রয়োজনে সেটা আমরা জেনারেশন অফ কম্পিউটার পাবো। তো এই যে পুরো বোর্ডটা আসছে কি? তো অতটা আসলে আমি আসছি, বোর্ডটা হালকা আসছে, বাস হাফ যতটা আসে ততটাই ভালো, বেশি আসার দরকার নেই। বোর্ডটা পাস না ঠিক আছে। তো আমাদের এই যে এবার কোটা আসছে তো, আমার এতটা আসছে তো, তো এই যে মার্ক 1 আমাদের অ্যাকচুয়ালি কি না, হাওয়ার্ড এইকেন, এইকেন পুরো নাম হচ্ছে হাওয়ার্ড এইকেন, এ হচ্ছে আমাদের পরে আসতে হবে, এখন তো বের করা যাবে না টিকিট, এখনকার টিকিট বের করা যাবে না, তৎকালে টাইম চলছে না, ওটা তুমি আসতে হবে তৎকালে টাইমটা শেষ হলে। আমি টিকিটটা বের করে রেখে তোমাকে ফোন করে আমি ফোন করে দেবো, দুপুরে একটা এক্সাম আছে। তো এই যে হাওয়ার্ড এইকেনের এই যে মার্ক 1টা ইনভেন্ট হওয়ার পরে পরে কিন্তু ধীরে ধীরে আমাদের কম্পিউটার একটা বিপুল পরিবর্তন সৃষ্টি হয়, আর যার উপর বেস করে আমাদের কম্পিউটারের জেনারেশন এবার ধাপে ধাপে শুরু হলো, ঠিক আছে? যেটা বন্ধ করে তো আলো আসছে। তো তারপরের আমাদের যে পার্ট যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। জেনারেশন অফ কম্পিউটার মানেটা কি? জেনারেশন অফ কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটারের প্রজন্ম। মানে ধরো আমি রিয়েল লাইফের সাথে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের দাদু, তাদের একটা জেনারেশন গিয়েছে, তারা যা যা পারতো, যা যা শিখেছে, তাদের থেকে তার পরের জেনারেশন একটু বেশি অ্যাডভান্স, তারপরের জেনারেশন একটু বেশি অ্যাডভান্স, এভাবে ধীরে 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 তো সমস্ত জেনারেশন আসতে থাকে, আর প্রত্যেকটা জেনারেশন আগের জেনারেশন থেকে আরেকটু ডেভেলপমেন্ট হতে থাকে, মানে আগের জেনারেশন যেটা শিখেছে তারপরের জেনারেশন সেটা আরেকটু তাড়াতাড়ি শিখতে পাচ্ছে বা তাড়াতাড়ি শিখছে, তার সাথে আরো কিছু শিখছে। যেমন আমি যদি দেখি মানে আমার দাদুর বাবাদের কথা, তাহলে সেক্ষেত্রে কি হবে, তারা যা শিখতো বা যা পারতো তারপর জেনারেশন একটু বেশি শিখেছে, তারপর জেনারেশনে পড়াশোনা আসলো, তারপরের জেনারেশনে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন হাতের কাজ শুরু হলো, তারপরে আমাদের জেনারেশন আসলো, আমাদের জেনারেশনে কম্পিউটার তৈরি হলো, আমাদের পরের জেনারেশনে এবার তারা ছোট থেকে রোবট বানানো শিখবে, কারণ এআই চলে এসেছে, রোবোটিক্স এসে গেছে। তাহলে এটা কিন্তু ধীরে 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 কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আর এই যে কম্পিউটারের এই যে ডেভেলপমেন্ট, কম্পিউটারের যে ইমপ্রুভমেন্ট, এটাকে বলছে জেনারেশন অফ কম্পিউটার। আর আমরা জেনারেশন অফ কম্পিউটারের একদম প্রথম থেকে শিখবো, প্রথম থেকে মানে ফার্স্ট জেনারেশন যখন ইনভেন্ট হয়েছিল তখন থেকে এখনকার যে লেটেস্ট জেনারেশন, এই যে পুরো টাইম সিরিজটা সেটা আমরা এই চ্যাপ্টারে শিখবো। টোটাল কটা জেনারেশন আমাদের কম্পিউটারে গিয়েছে? 5টা জেনারেশন, 5 জেনারেশন পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 1 2 3 4 করে যদি আমরা এখনকার জেনারেশন অবধি দেখি, তাহলে টোটাল 5টা জেনারেশন এসে আমাদের এই জেনারেশন অফ কম্পিউটারটা শেষ হয়েছে, অর্থাৎ এখন যে জেনারেশন চলছে সেটা হচ্ছে 5th জেনারেশন আন্ডারে আমরা চলছি। তো ফার্স্ট আসলে আমরা ফার্স্ট জেনারেশন, তাহলে ফার্স্ট জেনারেশনটা কি না, ফার্স্ট জেনারেশন যেটা তৈরি হয়েছে 1940 থেকে 1956 এর মধ্যে, ফার্স্ট জেনারেশন। এই যে ফার্স্ট জেনারেশনটা, এই টাইমে আমাদের কিন্তু দেশ স্বাধীন হয়নি, ফার্স্ট জেনারেশন, এটা কিন্তু তার আগেকার কথা হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট জেনারেশন কিন্তু অনেক দেরিতে এসেছে, তার আগে কিন্তু ফার্স্ট জেনারেশন স্টার্ট হয়ে গেছে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই যে জেনারেশন বলতে এটা কিন্তু অল ওভার
ওয়ার্ল্ডের কথা বলছে, মানে কোন একটা পার্টিকুলার এরিয়ার কথা বা কান্ট্রির কথা বা কন্টিনেন্টের কথা কিন্তু বলছে না। তাহলে আমরা যেটা বুঝতে পারছি এখানে জেনারেশন বলতে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে স্প্রেড হয়ে থাকা কম্পিউটার জেনারেশনকে বোঝাচ্ছে। তো ফার্স্ট জেনারেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউবটা কি? ভ্যাকিউম টিউব হচ্ছে একটা ইনপুট করার যন্ত্র নয়, আউটপুট করার যন্ত্র নয়, এটা একটা প্রসেসরের মতন কাজ করে। মানে এখন যেমন আমাদের কম্পিউটার প্রসেসিং ডিভাইস কি আছে, সিপিইউ, তখন কিন্তু প্রসেসিং হতো এই ভ্যাকিউম টিউবের দ্বারা। বুঝা গেছে? আর ভ্যাকিউম টিউবটা বিশাল বড় একটা মানে কাঁচের টিউব, যার মধ্যে সমস্ত মানে মেকানিক্যাল কম্পোনেন্ট থাকতো, যার কাজ হতো আমাদের কোনো কিছুকে চালনা করা। ভ্যাকিউম টিউব বিশাল বড়, ভ্যাকিউম টিউব দেখতে অনেকটা আলাদা ধরনের। আমি তো ভ্যাকিউম টিউবের ছবি দেখাচ্ছি। ভ্যাকিউম টিউব যেটা দেখতে এরকম, ঠিক আছে? এটা এই যে কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি, এই কম্পিউটারের মধ্যে ভ্যাকিউম টিউবটা ইউজ করা হতো। আর ভ্যাকিউম টিউব দেখতে কেমন ছিল না, ভ্যাকিউম টিউব দেখতে ছিল এরকম, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকিউম টিউব। তাহলে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যাকিউম টিউব, যেটা কোথায় ইউজ হতো না, এই ধরনের কম্পিউটারের মধ্যে ইউজ হতো, ঠিক আছে? এই ধরনের কম্পিউটারের মধ্যে ইউজ হতো কি, ভ্যাকিউম টিউব। এই যে নিচে যেগুলো লাগানো দেখছো সব একটা ভ্যাকিউম টিউব। তো হ্যাঁ, এই ভ্যাকিউম টিউব ইউজ হতো কোথায়, ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মধ্যে। আর পাঞ্চ কার্ড ব্যবহার হতো ইনপুট কিংবা আউটপুটের জন্য। ইনপুট দিয়ে ডট ডট দিয়েছি, তারপরে ইনপুট বা আউটপুট সবের জন্য কি ইউজ হতো, পাঞ্চ কার্ড। পাঞ্চ কার্ডটা কেমন না, পাঞ্চ কার্ডটা হচ্ছে একটা টিকিটের মতো, যার মধ্যে এরকম ছিদ্র অর্থাৎ হোলস থাকতো। আর প্রত্যেকটা হোলসের মধ্যে একটা কি থাকতো, কিছু লেখা মেনশন করা থাকতো। এবার ধরো তুমি কিছু একটা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করতে যাচ্ছ, যেটা লিখতে যাচ্ছ, তাহলে ধরো তোমার যে পাঞ্চ কার্ডের মধ্যে এবিসিডি লেখা আছে বা যেটা লেখা আছে তুমি সেটা পাঞ্চ করলে, কম্পিউটার সঙ্গে সঙ্গে বুঝলো যে এটা এ লিখতে চেয়েছে কিংবা বি লিখতে চেয়েছে। তাহলে পাঞ্চ কার্ডটা আমাদের দেখতে কেমন হতো, পাঞ্চ কার্ডটা দেখতে হতো ঠিক এরকম পাঞ্চ কার্ড, ঠিক আছে? পাঞ্চ কার্ডটা দেখতে ছিল এরকম। এখানে দেখো এই যে প্রত্যেকটা লাইন আছে, একটা লাইনের একটা মানে আছে, কোনটা এ এর লাইন কোনটা বি এর লাইন। এবার যে লাইনের মধ্যে ধরো তুমি লিখতে চাইছো তোমার নাম পুষ্কর, তাহলে পুষ্করের ওইটা ধরো এ থেকে জেড, তারপরটা এ থেকে জেড, তারপরটা মানে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইন এ বি সি ডি করে শুরু হতে হতে জেড এ শেষ হয়েছে, তারপর কমা দাঁড়ি ফুল স্টপ হয়েছে এতটা, তারপর 1 2 3 করতে করতে এখানে 0 থেকে শেষ হয়েছে। এভাবে পুরো কিবোর্ডটা একটা লাইনে থাকতো। আবার সেম জিনিসটা পরের লাইনে, সেম জিনিসটা পরের লাইনে। এবার ধরো তুমি লিখতে যাচ্ছ পুষ্কর, তুমি লিখতে যাচ্ছ পুষ্কর, তাহলে তুমি এখান থেকে পি আছে, এখানে তুমি পিটাকে এরকম করে বক্স করলে, পি ইউ কে বক্স করলে, তারপর পি ইউ এস কে ব্লক মানে এভাবে ঢাকলে। যখন তুমি এর আগিয়ে আসার চেষ্টা করবে তখন তোমাকে আবার নিচে লাইনে চলে আসতে হবে। এইভাবে আমাদের কিন্তু পুরোটা এখানে কার্ডের মধ্যে ইনপুট করতে হতো, তারপর এই কার্ডটা আমাদেরকে মেশিনে দিতে হতো। মেশিনে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারতো যে এ কি লিখতে চাইছে, বোঝা গেছে? বা তুমি যদি স্পেস করার প্রয়োজন, তো ওখানে স্পেসেরও জায়গা আছে একটা, ওখানে স্পেস, ওখানে আমি যদি ব্লক করতাম তাহলে ওটা কম্পিউটার বুঝতে যেটা স্পেসের কথা বলছে। মানে ওকে তো সব আমি করে দিলাম, ও খালি বুঝে যাবে, ওটা বুঝে যাবে, আমি তো ওটা লিখিয়ে দিয়েছি, একদম একদম খালি ও কাছে কাছে লিখে দেবে না স্যার, একদম একদম ও বুঝে যাবে। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, পরে ফোন করছি। তো এইভাবে হচ্ছে পাঞ্চ কার্ড ইউজ হতো, পাঞ্চ কার্ড ইউজ হয়ে আমাদের কম্পিউটারের মধ্যে ব্যবহার করা হতো। কোন ধরনের কম্পিউটার এগুলো ব্যবহার হতো, ইনিয়াক, ইউনিভ্যাক। তাহলে এগুলো কি কম্পিউটারের নাম, ফার্স্ট জেনারেশন কম্পিউটার নাম ইনিয়াক কম্পিউটার, ইউনিভ্যাক কম্পিউটার। তাহলে আমাদের এই যেটা দেখতে পাচ্ছি এটাকে বলছে কি না ফার্স্ট জেনারেশন কম্পিউটার। বোঝা গেল? কোনো ডাউট আছে এর মধ্যে? আমরা সেকেন্ড জেনারেশন যাচ্ছি, চেঞ্জ করলাম।
লিখে নাও। নেক্সট যাচ্ছি সেকেন্ড জেনারেশনে। সেকেন্ড জেনারেশনের সাল কত? 1956 থেকে 1964। এটা কিসের? সেকেন্ড জেনারেশন। মানে যেখানে ফার্স্ট জেনারেশন শেষ হচ্ছে এগুলো সব এতে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটটা খোলেই না। হ্যাঁ ক্লাসের শেষে ফোন নিয়ে আসবে, দেখিয়ে দেবো। আজকে সকালবেলা আমি দেখছিলাম খুলছেই না। খুলেছিলাম কালকে দেখছিলাম সবার উপরে দুটো আছে দাদার বিএসএনএল তাহলে হবে। না না খুলছে কিন্তু অন্যরকম কি দেখাচ্ছে আমি আর বলতে পারছি না। তাহলে তুমি অন্য কোনো সাবজেক্ট 100 পেয়ে গিয়েছো। না 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 তো এইটাতেই ঢুকেছিলাম কিন্তু মানে ঠিক আছে, ক্লাসের শেষের কথা আলোচনা করব। তাহলে এখানে আমাদের আগের জেনারেশনে যেমন প্রসেসিং ডিভাইস ইউজ হতো ভ্যাকিউম টিউব, এখানে সেটা হচ্ছে ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর এখানে ওই প্রসেসিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হতো। আর এখানেও ইনপুটের জন্য বা আউটপুটের জন্য কিন্তু পাঁচ কার্ড ইউজ করা হচ্ছে, কারণ এখনো আমাদের কিবোর্ড মাউস আসেনি। ঠিক আছে, ট্রানজিস্টর দেখতে কেমন? না দিকে লাগলে ট্রানজিস্টর দেখতে এইরকম। এগুলো ব্যবহার শুরু হলো সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটার থেকে। এইগুলো তো এখনো ব্যবহার হয় না? হ্যাঁ, এখনো ব্যবহার হয় কিন্তু এইগুলোর ব্যবহার কমে গেছে। এখন ব্যবহার কমে গেছে কারণ এগুলো প্রচুর হিট হয়, প্রচুর গরম হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ট্রানজিস্টর। যে ট্রানজিস্টর কোথায় ইউজ হতো? সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে। আর সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের উদাহরণ কি ছিল না? IBM 700 আর PDP-1। IBM 700 PDP-1 এই হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। যার তোমাদের প্রত্যেককে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেক কটা জেনারেশনের সাল মাথায় রাখবে, প্রসেসিং ডিভাইস মাথায় রাখবে, ইনপুট ডিভাইসের নামটা মাথায় রাখবে, আর একটা করে উদাহরণ মাথায় রাখবে। পুরো সেন্টেন্স মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট পার্ট পার্ট করে তোমরা মনে রাখবে যে সাল এত থেকে এত, ট্রানজিস্টর, ভ্যাকিউম টিউব, IBM 700 এইভাবে। মানে তোমরা ধরো বলে সেকেন্ড জেনারেশন না, সেকেন্ড জেনারেশন কত? 56 থেকে 64, ট্রানজিস্টর, পাঞ্চ কার্ড, IBM 700 এইভাবে প্রত্যেকটা জেনারেশন মুখস্থ রাখবে, কারণ বলা যায় না। আমি ধরো সাজেশন করে দিলাম, পরীক্ষার সময় অনেক আসতেই পারে। তো এটা কিন্তু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট যেটা সবগুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে প্রসেসিং ডিভাইস। ঠিক আছে, তো এটা সেকেন্ড জেনারেশন কম্পিউটার হ্যাঁ সেকেন্ড জেনারেশন কম্পিউটার ছবি দেখবে। IBM 700 এই যে। তখনকার কম্পিউটার বিশাল বড় বড় হতো। এইটা তো ছোট হয়ে গেছে যত দিন তো ছোট হয়ে যাচ্ছে। যত দিন যাবে মানে যত ইনভেন্ট হবে আস্তে আস্তে তত ছোট হতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার, যেটা পাঞ্চ কার্ড দিয়ে ইনপুট করা হতো আর এর মধ্যে থাকতো ট্রানজিস্টর। ঠিক আছে, তো এই হচ্ছে সেকেন্ড জেনারেশনের কম্পিউটার পুরোটা নিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো মনিটর এখনো আসেনি, না কিবোর্ড মাউস এসেছে। এখানে যা হতো একটা মেশিনের মধ্যে ইনপুট सर ये होता तो आउटपुट देता था ना। और फिर पंच कार्ड के द्वारा उससे ही आउटपुट आता है। मतलब जो इनपुट आप मतलब कोई भी कैलकुलेशन चाहते हो कि 10 गुणा 50, वही इनपुट आप पंच कार्ड के द्वारा दे चुके हैं, वही पंच कार्ड के अंदर आउटपुट आके निकल जाता है। मतलब जो पंच कार्ड इनपुट में यूज होता है वही आउटपुट के लिए भी यूज होता है। नेक्स्ट जाते हैं थर्ड जनरेशन। इसका साल कितना है? 64 থেকে 71, অর্থাৎ 1964 থেকে 1971। এখানে আমাদের কি ইউজ হওয়া শুরু হলো? আইসি। আইসির পুরো নাম ইন্টিগ্রেটেড সার্কিট। আইসির পুরো নাম ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি যখন থেকে মার্কেটে আসলো তখন থেকে কিবোর্ড মাউস শুরু হলো।
তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমাদের কম্পিউটারের কিবোর্ড মাউস কত সালে এসেছে, কত সাল থেকে? 1964 থেকে আমাদের কম্পিউটারে কিবোর্ড মাউসের কিন্তু এন্ট্রি হয়েছে। তার আগে কিন্তু কিবোর্ড মাউস ছিল না, তার আগে পাঞ্চ কার্ড ছিল। আর এই কিবোর্ড মাউস আসার পরেই শেষের দিকে, এই জেনারেশনের শেষের দিকে মনিটরও আসে। আর এই মনিটরগুলো কি ধরনের মনিটর ছিল না, এই মনিটরগুলো ছিল সিআরটি মনিটর। সিআরটি পুরো নাম কি ছিল? ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব, ভেরি গুড। তাহলে সিআরটি পুরো নাম ক্যাথোড রে টিউব, যেটা এই থার্ড জেনারেশন থেকে আমাদের কম্পিউটারে কিন্তু আসে, অর্থাৎ কম্পিউটার জগতে তাদের এন্ট্রি হয়। প্রথম কোন কম্পিউটারে ব্যবহার হয়েছিল? IBM 360। ঠিক আছে, কেন 360 নাম দিয়েছে? কারণ এটা তখন ভেবেছিল যে আমাদের যত সমস্যা সব সমাধান হয়ে গেছে, মানে 360 প্রবলেম সলভ, তাই জন্য সেই কথা ভেবে নাম দিয়েছে IBM 360। কিন্তু তখনও তারা এটা মাথায় আসেনি, বা তখন তারা এটা ভাবেনি যে এর পরেও আরো সুন্দর জিনিস আসতে চলেছে, যেটা আমরা এখন ইউজ করছি। এখন সব থেকে ছোট কম্পিউটার নাম কি? সব থেকে ছোট কম্পিউটার নাম স্মার্ট ওয়াচ। সব থেকে ছোট কম্পিউটার স্মার্ট ওয়াচটাও কম্পিউটার। কেন? কারণ স্ক্রিনের উপরে তুমি ইনপুট দিচ্ছ, ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে প্রসেস হয়ে তোমাকে আউটপুটও দেখাচ্ছে, আর আউটপুটটা কোথায় দেখাচ্ছে? স্ক্রিনে। তাহলে আর তিনটে কাজ হয়ে গেল। বাকি কি থাকছে? ইউজারের দ্বারা কন্ট্রোল, তাহলে ইউজারই কন্ট্রোল করছে। আর একটা কি? ইলেকট্রনিক মাধ্যমে চলছে। তাহলে এই 5টা পয়েন্ট যেখানে খেটে যাবে সেটাই কম্পিউটার হয়ে যাবে। তাহলে সব থেকে ছোট কম্পিউটার আপাতত স্মার্ট ওয়াচ। এর থেকেও আরেকটা ছোট কম্পিউটার তৈরি হচ্ছে, যেটা এখনো অবধি আন্ডার রিসার্চ আছে। ইন্টিগ্রেটেড সার্কিট। সার্কিট। তো এই যে ছোট কম্পিউটার তৈরি হচ্ছে, এটা এখন আন্ডার প্রসেস আছে, এটা এখন প্রপার ভাবে ইনভেন্ট হয়নি, এটা আন্ডার রিসার্চ আছে। তো রিসার্চ হবে তবে না নাম ঘোষণা হবে, না হলে কি করে নাম ঘোষণা হবে? রিসার্চ হবে, সেটা যে কোনো জিনিস নামকরণ হয় তার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, আর তার কোম্পানি কিংবা যে ইনভেন্ট করেছে তাদের নাম অনুসারে, কাজের উপর ডিপেন্ড করে হয় না। ওই তো বললাম, সে কি বিহেভ করে, সে কি ধরনের কাজ করে, তার উপর ডিপেন্ড করে। তাহলে এই হচ্ছে আমাদের থার্ড জেনারেশনের কম্পিউটার। তাহলে IBM 360 কেমন দেখতে একবার দেখে নিই। IBM 360 যেটা এই ধরনের কম্পিউটার, এখানে প্রথম কিবোর্ড মাউস তৈরি হয়েছিল, আর একদম পরের দিকে গিয়ে মনিটর এসেছে। স্যার এই থার্ড জেনারেশনে তাহলে মনিটর এসেছে? থার্ড জেনারেশনের শেষের দিকে। এটা এই যে এখানে কিবোর্ড মাউস আর মনিটর, আর এই হচ্ছে CPU। এটা পুরো লেটেস্ট IBM 360 চলে। আর নিচটা কি আছে? নিচটা এটা পিছনেটা কোনটা? ডেস্ক নিচটা ওই যে কাজ করবে কাগজপত্র রাখার জায়গা রেখেছে। লকার। বোঝা গেছে? CPU হতে পারে, জিজ্ঞাসা করতে হবে যে দাঁড়িয়ে থাকে। এটা স্যার CPU তো তখন তো ধর থার্ড জেনারেশনে তো CPU বলতে তো ওই IC ইউজ করা হতো। মেন হচ্ছে CPU এর ভিতরে প্রসেসর। আমরা যে CPU বলতে যেটা বুঝি সেটা একটা বক্স, অর্থাৎ CPU ক্যাবিনেট, আর তার ভিতরে কাজটা করে তো প্রসেসর। প্রসেসরটা হচ্ছে IC। এবার CPUটা কত, মানে বক্সটা কত বড় হবে সেটা তাদের ব্যাপার। যেমন আমাদের এই যে এখনকার কম্পিউটারের প্রসেসর কোনটা? প্রসেসর ছোট ছোট আছে একটা মাইক্রোচিপ, ঠিক আছে। এবার এই প্রসেসরটাকে কভার করে রাখার জন্য অন্যান্য ম্যাটেরিয়াল গুলোকে একসাথে বক্স করে রাখার জন্য সেটা হচ্ছে আমাদের CPU ক্যাবিনেট। এটা বোঝা গেছে? তোমাদের আলোচনাগুলো বাড়িতে ফোনে গিয়ে করবে। নেক্সট পার্টে যাই। নেক্সট হচ্ছে ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন দেখো, একটা জিনিস ভালো করে মাথায় রেখে, প্রত্যেক কটা জেনারেশন যেই শেষ হচ্ছে তারপর থেকে কিন্তু পরের জেনারেশন শুরু হচ্ছে।
মানে এমন না যে একটা জেনারেশন হতে হতে মাঝে ঢুকে যাচ্ছে, তা কিন্তু নয়, একটা জেনারেশন টাইম পিরিয়ড শেষের পর তারপর থেকে শুরু হচ্ছে। এখানে প্রসেসর হিসেবে কি ইউজ হতো? এলএসআইসি আর ভিএলএসআইসি। এলএসআইসি পুরো নাম কি? লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, আর ভিএলএসআইসি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। একদম। সার্কিট সার্কিট, তাহলে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট যেটা হচ্ছে এলএসআইসি, আর ভিএলএসআইসি পুরো নাম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এটা কি ছিল? ফোর্থ জেনারেশন কম্পিউটারের প্রসেসিং ডিভাইস। ঠিক আছে, এখানে কিবোর্ড মাউস তো ব্যবহার হতোই, যেটা আমরা আগে পড়ে এসেছি। এছাড়া এক্সট্রা কিছু ব্যবহার হতো যেটা আমার এখানে লেখা হয়নি। সেটা কি? ফোর্থ জেনারেশনে ইন্টারনেটের সুবিধা আসা শুরু হয়। অর্থাৎ যে ইন্টারনেট অর্থাৎ নেটওয়ার্কের যে পুরো টার্মটা সেটা এন্ট্রি নেয় ফোর্থ জেনারেশনের মধ্যে দিয়ে। ক্লিয়ার? ফোর্থ জেনারেশনের আগে কিন্তু নেটওয়ার্ক ইন্টারনেট ছিল না। এছাড়া ধীরে ধীরে একটা একটা করে ইনপুট যন্ত্র এবং আউটপুট যন্ত্রের আবিষ্কার হতে শুরু হলো এই ফোর্থ জেনারেশনের মধ্যে গিয়েই। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? বেশ, নেক্সট এই জেনারেশনের যেটা উদাহরণ অর্থাৎ যে কম্পিউটার এক্সাম্পল সেটা হচ্ছে ক্যারি 1 ক্যারি 2। ক্যারি 1 এন্ড ক্যারি 2 সেটা হচ্ছে এই জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল অর্থাৎ এই জেনারেশনের উদাহরণ আমরা বলতে পারি। একটা কথা মাথায় রাখবে, তোমাদের যদি এমন প্রশ্ন করে যে প্রত্যেকটা জেনারেশনের মধ্যে পার্থক্য কি, তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে পারবে আগের জেনারেশন থেকে এই জেনারেশনটা সুবিধা বেশি, আকারে কম এবং কম হিট জেনারেট করে। মানে যত পুরানো বেশি তত বেশি গরম হয়, যত পরে জেনারেশন হবে তত গরমটা কম হয়, মানে কম হিট জেনারেট করে। আর কি আগের থেকে যত পুরানো এখন যত দিন যাচ্ছে তত দামে সস্তা হচ্ছে, দামে কম। তাহলে দামে কম মানে ভালো আমাদের লেটেস্ট জেনারেশন। এভাবে কিন্তু আমাদের কম্পিউটারগুলো ধীরে 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 ইনভেন্ট হতে হতে আসছে। মানে আমি যদি আগের জেনারেশনের কথা বলি তাহলে তারা আকারে বড় ছিল, এরপরেরটা আকারে কম হলো, আগেরটাতে হিট বেশি ছিল এখনটা হিট কম হলো, আগেরটাতে দাম বেশি ছিল এখনের দাম কম হলো, আগেরটাতে স্পিড কম ছিল এখনটাতে স্পিড বেশি হলো। এভাবে কিন্তু তোমাদের পার্থক্য লিখতে পারবে। नहीं नहीं, वो तो अगर आपको स्पेसिफिकली बोल दे कि थर्ड जनरेशन और फोर्थ जनरेशन के अंदर बोलो तो आप ऐसे करके बोल सकते हैं। लेकिन अगर आपको बोले फर्स्ट जनरेशन के साथ सेकंड जनरेशन या फिर थर्ड के साथ फिफ्थ, कोई भी हो सकते हैं। तो ये जो जनरल सा 5-4 टॉपिक है ये आप एकदम मतलब आंखें बंद करके आप लिख सकते हो, क्योंकि पिछले का जो जनरेशन है उसमें ये होता है, अभी जो जनरेशन है इसमें ये नहीं होता है। पिछले का जो जनरेशन है इसमें साइज बड़ा था, अभी का जो जनरेशन है साइज कम था। मतलब कोई भी अगर जनरेशन के अंदर कुछ इंफॉर्मेशन नहीं भी याद हो, मतलब साल याद नहीं है या फिर एग्जाम्पल याद नहीं है या फिर कुछ प्रोसेसिंग डिवाइस कोई क्या क्या यूज होता है वो भी याद नहीं है, तो जनरल से आप लिख सकते हो कि ये इसका पॉइंट है, इसमें ये चीज सुविधा था और इसमें ये चीज सुविधा नहीं था, बस हो जाएगा। এবার আসছে আমি লাস্ট জেনারেশন অর্থাৎ ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশনে দেখো সালে লেখা আছে টিল ডেট, মানে এখনকার তারিখ অনুযায়ী কথা বলছে, অর্থাৎ 1985 থেকে অর্থাৎ 1985 থেকে স্টার্ট করে এখন পর্যন্ত আমাদের ফিফথ জেনারেশন কিন্তু চলতে থাকছে। আর এখনকার জেনারেশন আমরা যা যা সুবিধা পাই আমরা ফিফথ জেনারেশনের ক্ষেত্রে সমস্ত কিছুই বলতে পারবো, যে এইটা হয় ওটা হয় এটা হয় এটা হয় বলে আমরা কিন্তু বলতে পারবো। তাহলে ফিফথ জেনারেশনের সব থেকে সুবিধা বলা, কারণ আমরা তো এটা ইউজ করছি, সামনে দেখতে পাচ্ছি না, ফলে আমাদের লিখতে সমস্যা হবে না, আমরা কুইক সেটাকে নিজের মতন করে প্রেজেন্ট করতে পারবো। শুধু আমাদের মনে রাখতে কি হবে, এটা তারিখটা আর এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে পরম ব্রহ্মা। কেন? কারণ পরম ব্রহ্মা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে
সব থেকে বিখ্যাত এবং নাম্বার 1 সুপার কম্পিউটার। তাহলে যদি সুপার কম্পিউটার উদাহরণ চায় যে একটি সুপার কম্পিউটার উদাহরণ দাও, তাহলে আমরা কিন্তু পারাম ব্রহ্মার নাম লিখতে পারবো। তাহলে পারাম ব্রহ্মা হচ্ছে একটি সুপার কম্পিউটার উদাহরণ যেটা 5th জেনারেশনের আন্ডারে পড়ে। সুপার কম্পিউটার কাজ কি না, সুপার কম্পিউটার ইউজ করে আমরা স্যাটেলাইটকে কন্ট্রোল করতে পারি, কোন এরোক্রাফটকে কন্ট্রোল করতে পারি, তার লোকেশন দেখতে পারি, পৃথিবীর যত ইনফরমেশন তথ্য আছে সব আমি ওদের মধ্যে স্টোর করতে পারি, যে কোনো কাজকে উইথিন আ ফিউ মিলি সেকেন্ডে ও রেসপন্স করবে, विशाल हाई स्पीड। सर तो ये तो बड़ा भी है ना? बहुत बड़ा है, हम दिखाते हैं ये जो सुपर कंप्यूटर दिखाते हैं कैसे क्या देखते हैं, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু এর প্রচুর ডিফারেন্ট এর মধ্যে গুণ আছে, যে গুণগুলো এখনকার দিনের কম্পিউটার আমরা যেটা দেখছি এর থেকে আলাদা, আর গুণগুলো আরো অ্যাডভান্স। মানে তুমি কম্পিউটারের সামনে গিয়ে তুমি কোনো কিছু টাইপ করতে লাগবে না, সেটা সমস্ত কিছু অলরেডি ভোকাল টাইপ হবে। তুমি কোনো কিছু স্টার্ট বাটন ক্লিক করতে গেলে স্টার্ট বাটনে গিয়ে মাউস দিয়ে ক্লিক করতে লাগবে না, তুমি গিয়ে এভাবে মানে ফিঙ্গার দিয়ে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে, সেই কন্ট্রোলার ইউজ করা যায় এতে। মানে বলতে পারা যায় সুপার কম্পিউটার হচ্ছে বর্তমান দিনে এবং আগামী ভবিষ্যৎকালেও নাম করা কম্পিউটার, আর এই এমন একটা জায়গা হোল্ড করে আছে এই পরম ব্রহ্মাকে হট করে কেউ কিন্তু ওর জায়গা থেকে সরিয়ে নিতে পারবে না, কারণ এটার বিশাল ক্ষমতা। ঠিক আছে, এর বিশাল ক্ষমতা। তাহলে আমরা যদি দেখি কি হলো তো আমরা যদি দেখি পরম ব্রহ্মা সুপার কম্পিউটার, পরম ব্রহ্মা সুপার কম্পিউটার দেখতে কেমন? এই ধরনের একটা কম্পিউটার, এই যে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই সুপার কম্পিউটারটা বানিয়েছে কে? ভারত। এটা কম্পিউটার টেকনোলজিতে কিন্তু বিশাল ইমপ্রুভ নিয়ে এসছে এই কম্পিউটারটা ডেভেলপ হওয়ার পর, আর এটা এই প্রাইম মিনিস্টারের সময়কালে বানানো কম্পিউটার। ঠিক আছে। सर साल कितना था फिर सुपर कंप्यूटर वाले में? ये जो परम ब्रह्म था इसका एग्जैक्ट जो साल था वो है आपका 2014-15 समथिंग ऐसा कुछ था, हम बोल रहे रुक जाइए। जी 2019 लॉन्च हुआ था एकदम 2019 में। सर इसके पहले भी तो सुपर जो कंप्यूटर पहले था ये एक्चुअली देखिए ये वाला चीज 1980 से ये अंडर प्रोसेस था और ये कंप्लीट होके आया है 2019 में। लेकिन ये जो सुपर कंप्यूटर है ये एग्जैक्ट हम डेट इसलिए नहीं बोल पाते क्योंकि अलग अलग साइंटिस्ट ने अलग अलग इसके ऊपर स्पीच दिए हैं। कोई ने बोला कि ये कंप्यूटर इतना तक हुआ, मतलब यही उसका इन्वेंशन डेट है। किसी ने बोला ना ये खत्म जिस तारीख में हुआ है वही इसका डेट है। किसी ने बोला ना ये जिससे इससे मतलब प्लानिंग पास हुआ था नहीं सर, वही जब डेट मैं है। आपके पास बेसिक करी तो आपने मुझे सुपर कंप्यूटर दिखाया, चलो दिल्ली में है, 2-4 है शायद आपके जी पास। दिल्ली में अभी एक उसमें ही है, वो हमारा सॉल्ट लेक जो है ना वो क्या बोलते हैं शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स বৈশাখী, এটা দেখতে আছে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ওখানেও আছে। তো এই কম্পিউটারটা এরকম একটা আমি দেখেও এসেছি আমার মানে স্কুল থেকে, যখন স্কুলে পড়তাম সেই স্কুলে পড়াকালীন
একটা ইন্টার স্কুল কম্পিটিশন হয়েছিল। যারা কম্পিউটারে আর কি ভালো রেজাল্ট করেছিল তাদেরকে মানে ক্লাস হয়েছিল, প্রথমে ক্লাস 5 থেকে ক্লাস 6 থেকে ভাবে প্রথম এবং করতে করতে স্কুল থেকে দুজন মানে প্রত্যেক ক্লাস হতে হতে আবার যারা যারা ফার্স্ট হয়েছে তাদের মধ্যে আবার কম্পিটিশন হয়েছে, হয়ে পুরো ক্লাস মানে পুরো স্কুল থেকে দুজন সিলেক্ট হয়েছে। আবার সেই দুজনকে পাঠিয়েছে আবার সল্টলেকের এভাবে বিভিন্ন স্কুল যারা কম্পিটিশনে পার্ট নিয়েছিল তাদেরকেও ওই দিন ডাকা হয়েছিল, তারাও ওই সময় এসে কম্পিটিশন হয়েছিল। এইভাবে প্রত্যেক স্কুল থেকে আবার কম্পিটিশন হয়ে আবার 2 থেকে 3টে স্কুলকে সিলেক্ট করেছিল। ওই 3টে স্কুল হচ্ছে যারা কম্পিটিশন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। ওই 3টে স্কুলের মধ্যে আমাদের স্কুল সেকেন্ড হয়েছিল, মানে আমি ছিলাম আর স্বরাজ বলে একজন ছিল, আমরা দুজন আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম, তো আমাদের সেকেন্ড হয়েছিল। তো আমাদেরকে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে স্কুল থেকে নিয়ে গিয়েছিল। তো ওইখানে যেতে গেলে ওখানে বিশাল ম্যাগনেটিক ওয়েভ, বিশাল হাই ম্যাগনেটিক ওয়েভ ওখানে। তো ওখানে আমি না কোনো মানে ঘড়ি থেকে শুরু করে মোবাইল, এমনকি যদি কারোর কাছে কোনো মাদুলি টাদুলি কিছু থাকে সেটাকেও খুলে দিতে হবে, মানে এতটাই হাই ওয়েভ কারোর কোনো মেটাল সে বডিতে রাখতে পারবে না, তাহলে সেই ওয়েভটা কিন্তু তাকে শরীরে অ্যাবজর্ব করবে। তো যার জন্য আমাদেরকে যে যা আর কি যার কাছে যা ছিল সমস্ত কিছু মাদুলি ভাদুলি সব কাঁচি বাঁচি দিয়ে কেটে ওইখানে জমা দিয়ে তবে একটা শুট দিয়েছিল মানে কভার মতো, ওইটা ওই যে কোভিডের সময় যেমন আর কি ডাক্তার যেমন পড়তো আমরা শুট দিয়েছিল, ওইটা পরে তারপর আমরা এর মধ্যে গিয়েছিলাম। তো বিশাল বড় তার আর কি মানে কম্পিউটার সেটআপ, মানে সুপার কম্পিউটার এই যেগুলো দেখছি এগুলো একটা সিপিইউ এভাবে 100খানা সিপিইউ নিয়ে একটা কম্পিউটার সিপিইউ তৈরি হয়, ঠিক আছে। এক একটা কম্পিউটার সিপিইউ কে মেইন ফ্রেম কম্পিউটার বলা হয়। এটা একটা মেইন ফ্রেম, এটা একটা মেইন ফ্রেম, এটা একটা মেইন ফ্রেম, এভাবে অনেকগুলো। মানে আমি 100 বলছি তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম 100, তার কমও হতে পারে। যে যত সিপিইউ বাড়াবে তার কম্পিউটার তত ফাস্ট হবে। এটা তাহলে সব আলাদা আলাদা এই থাকে না, সব মিলিয়ে একটা কম্পিউটার কাজ করছে, মানে এইটা কাজ করছে কিন্তু সব सीपीयू वाला वो अलग अलग है, एकदम इसमें अलग है, इसमें अलग है, इसमें अलग है, मतलब सभी मिलके एक ही कंप्यूटर के लिए काम करता है। तो এটা আমার সেবারে দেখেছিলাম সায়েন্স ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে, কিন্তু না আমার কাছে কোনো এভিডেন্স আছে, যে স্মৃতিটাই আমার কাছে রয়েছে যে আমি গিয়ে দেখে এসেছি। আর আমাদের সেই সময় অনেক জায়গায় ঘুরিয়েছিল, যেমন হচ্ছে ইলেকট্রন নিউট্রন এইগুলো যে এখানে তৈরি হচ্ছিল সেগুলো আমাদেরকে ল্যাবে নিয়ে গিয়ে দেখিয়েছিল যে কম্পিউটার দিয়ে কিভাবে রোবোটিক্সের মাধ্যমে, কারণ ইলেকট্রন নিউট্রন থেকে বিশাল তেজস্ক্রিয় রশ্মি বের হয়, সেটা ক্যান্সার পর্যন্ত রোগ হতে পারে, যার জন্য ওটা একটা কাঁচের ঘরের মধ্যে পুরোটা প্রিজার্ভ করা, বাইরে থেকে কম্পিউটারের মাধ্যমে ওইগুলোকে রোবটের সাহায্যে তাদেরকে টেস্ট করা হয়। তো সেগুলো কিভাবে করে, মানে আমাদের মানে ভিতরে একটা কাঁচের ঘর, তার বাইরে একটা কাঁচের ঘর, তার বাইরে আমরা দাঁড়িয়ে দেখেছি, মানে 3টে লেয়ার পর আমরা দাঁড়িয়েছি, তারপর ওই শুট ফুট করে। আর যারা আর কি সায়েন্টিস্ট তারা ওইখান থেকে কাজ করে, ভিতরে কেউ যায় না। ভিতরে যাওয়ার জন্য আরো এক্সট্রা প্রিকশন নিতে হয়, কারণ ওর থেকে যে রেডিয়েশনটা বার হয় সেটা কিন্তু হার্মফুল, যার জন্য তো আমরা সেটা দেখেছি। তো আমরা দেখে পরে বাড়ি এসে আমরা গুগল খুলে ওইসব জায়গায় ছবিগুলো আর কি পেয়েছি, মানে যেগুলো আর কি ওরা পার্সোনালি ছেড়ে রেখেছে, কিন্তু আমরা যে ঘুরেছি ভিতরে যে ছবি তুলবো বা সেলফি তুলবো সেটা হয়নি। আর আমরা যখন নিয়ে গেছিলাম তখন আমার কাছে ওই কিপ্যাড ফোন ছিল, মাইক্রোম্যাক্সের A27 কিপ্যাড ফোন, ফলে ওতে কি আর ছবি তুলবো, ঠিক আছে। তাও জমা নিয়ে নিয়েছিল কে রেখে, তাও নিয়ে দিতে হবে। যাই হোক, তো আমাদের মেইনলি সুপার কম্পিউটার হচ্ছে পারাম ব্রহ্মা, যেটা আমাদের সব থেকে ফেমাস এবং ইম্পর্টেন্ট একটা এখনকার দিনে। এছাড়া আছে IBM SP2, SP পুরো নাম সুপার কম্পিউটার, IBM সুপার কম্পিউটার সিরিজ 2, ঠিক আছে, যাকে এক কথা IBM SP2 বলা হয়। তো এই হচ্ছে আমাদের জেনারেশন অফ কম্পিউটার। তারপরে আপাতত আমাদের এই যে ফার্স্ট যে পার্টটা আছে সেটা শেষ, এবার আমরা এন্টার করব ডেটা এন্ট্রি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। তাহলে জেনারেশন আমাদের কমপ্লিট। নেক্সট আমরা যাচ্ছি ডেটা এন্ট্রি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো ডেটা এন্ট্রি অ্যাকচুয়ালি কি সেটা তো আমরা এর আগে পড়েছি, যে ডেটা এন্ট্রিটা কি, যেখানে আমরা কি দেখেছি না ডেটা এন্ট্রি একটা কাজ যার সাহায্যে আমরা কোনো ডেটাকে ইনস্ট্যান্টলি কোনো জায়গাতে স্টোর করে রাখতে পারি। আর এই ডেটা এন্ট্রির মধ্যে সবথেকে
কুইক স্টোর করা যায়, যেখানে তার নাম হচ্ছে নোটপ্যাড। কারণ নোটপ্যাডে কুইক ওপেন হয়ে যায়, যেখানে যেমন ইচ্ছা আমি লিখে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে নোটপ্যাড হচ্ছে একদম সব থেকে জেনারেল আর বেসিক ডেটা এন্ট্রি বা ডেটা স্টোর করা একটা সফটওয়্যার। কিন্তু এখানে সমস্যা কি, এখানে আমরা ডেটাটাকে স্টাইল দিয়ে বা ডেটাটাকে শর্ট করতে পারবো না। মানে ধরো আমি কোন একটা ডেটাকে ভাবলাম মোটা করে বোল্ড করবো, কোন একটা ডেটাকে পাতলা করবো, কোন একটা ডেটাকে কালার দেবো, সেটা কিন্তু হবে না। Notepad is mainly used for, keep quiet, be silent please. Notepad is mainly used for collect data that we can type instantly and we can store in the right time. ওই টাইমেই আমরা কালেকশন করে স্টোর করার জন্য যে সফটওয়্যার আমরা দেখি সেটাই হচ্ছে নোটপ্যাড। सर इसमें तो सिंपल नोटपैड तो सिंपल ही हो गया। एकदम सिंपल, इसमें मतलब एक्स्ट्रा कुछ नहीं है इसमें फीचर। नहीं नहीं, इसमें ना हम कोई फोटो ऐड कर सकते हैं, ना हम अलग से कोई स्टाइल ऐड कर सकते हैं। अगर स्टाइल हम सिलेक्ट करेंगे तो सभी स्टाइल एक साथ सभी टेक्स्ट में चला जाएगा। अगर हम कोई भी सिलेक्ट करें, जो है वैसे करना। हाँ मतलब जो भी स्टाइल हम देना चाहते हैं वो सब में हो जाएगा, जो भी हम साइज सिलेक्ट करना चाहते हैं वो सब में हो जाएगा। मतलब स्पेसिफिक नहीं, एक लाइन में ये कलर आएगा, ये कलर तो नहीं होता इसमें पहले बार। तो एक लाइन में एक साइज, एक लाइन में दूसरा साइज, ऐसा इधर नहीं होता। तो ये है एकदम बेसिक वाला हमारा एप्लीकेशन सॉफ्टवेयर, जो माइक्रोसॉफ्ट कंपनी का खुद का सॉफ्टवेयर। ठीक है, ये माइक्रोसॉफ्ट कंपनी का मतलब एमएस कॉर्पोरेशन का खुद का सॉफ्टवेयर। माइक्रोसॉफ्ट कंपनी एमएस कॉर्पोरेशन का खुद का सॉफ्टवेयर। नेक्स्ट हम जाते हैं एमएस वर्ड। एमएस वर्ड क्या है ना, एमएस वर्ड है वर्ड प्रोसेसिंग एप्लीकेशन सॉफ्टवेयर। मतलब इसमें हम कोई भी वर्ड को प्रोसेस कर सकते हैं। वर्ड प्रोसेसिंग इसका नाम क्यों है, क्योंकि ये जो सॉफ्टवेयर है इसमें हम एकदम इजी, इसमें हम कोई भी टेक्स्ट को खुद का मन मर्जी से हम कलर कर सकते हैं, स्टाइल दे सकते हैं, जो मर्जी हम कर सकते हैं। मतलब ऐसा नहीं कि हम एक में एक कलर दूसरा में दूसरा कलर नहीं होगा, ऐसा कोई बात इसमें नहीं है। मतलब जो मन मर्जी आप कर सकते हो खुद का डॉक्यूमेंट यूज करके। और अगर चाहते हो कि हाँ मेरा ये सॉफ्टवेयर में फोटो भी ऐड करें तो ये भी मुमकिन है, फोटो भी हम ऐड कर सकते हैं ये जो एमएस वर्ड सॉफ्टवेयर है। ओके, is it clear? So next we will go to MS Excel. So what is MS Excel? MS Excel is a popular data collection application software. Means it's a software, it's an application software mainly used for collecting lots of data. If you want to arrange my data, then we can do with it. If you want to sort our data, then we can do with it. So MS Excel is a popular software। अगर डेटा लॉस हो जाएगा तो भी एमएस एक्सेल मिल जाएगा जी नहीं, डेटा लॉस क्यों, डेटा लॉस होने तो मिलेगा कैसे? डेटा लॉस मतलब डेटा डिलीट हो गया ना, तो डिलीट होने से तो ये मिलेगा नहीं। तो MS Excel जो है ये वैसा ही एक सॉफ्टवेयर है जिसमें हम कोई भी डेटा को किसी भी तरह से हम यूज कर सकते हैं। ठीक है, and not only the data collection or data arrange, if you want to research any data or if you want to insert any picture from our computer or the internet, then we can do with it। আমরা এটা ব্যবহার করে ছবিও আনতে পারি, নেটের সাহায্যে হোক বা কম্পিউটারের মধ্যে থাকা কোনো ছবি যে কোনো ভাবে। তাহলে এমএস এক্সেল কিন্তু অনেক ভাবে আমাদের উপকার করে, তাই এমএস এক্সেল কে বলা হয় পপুলার ডেটা কালেকশন বা ডেটা এন্ট্রি সফটওয়্যার। ঠিক আছে, আর আমরা এমএস এক্সেল ব্যবহার করে খুব সহজে চার্ট ডায়াগ্রাম ইউজ করতে পারি বা বানাতে পারি। চার্ট ডায়াগ্রাম যেমন বিরাট কোহলি সারাদিনে যা খেলেছে তার রান রেট হচ্ছে এরকম বলে একটা গ্রাফ চলে আসে, বা আজকে সারাদিনে যে যা পারফরমেন্স হয়েছে তার একটা গ্রাফ বার ডায়াগ্রাম চলে আসে, এগুলোকে বলে চার্ট। তো এই চার্ট গুলো আমরা উইথ ইন আ সেকেন্ড আমরা নিজেদের ডেটা ইউজ করে অটোমেটিক্যালি
কিছু অপশন ব্যবহার করে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি। তাহলে আমাদের কোন জায়গায় যখন দেখবো এরকম একটা চার্ট রয়েছে আমরা তখন বুঝে যাবো যেটা কোথা থেকে বানানো, এক্সেল থেকে। ঠিক আছে, কারণ এক্সেল থেকে বানাতে সুবিধা হয় আর যেটা বানানো হয় সেটা সঠিক হয়। ওকে, নেক্সট কামস টু পাওয়ার পয়েন্ট। আমরা পাওয়ার পয়েন্ট আসলাম। পাওয়ার পয়েন্টটা কি না, পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটার মেন কাজ হচ্ছে ডেটাকে রিপ্রেজেন্ট করা। অর্থাৎ যদি তুমি কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে তোমার যে সফটওয়্যারের হেল্প লাগবে तार नाम होच्छे एमएस पावर। तो इसमें तो आईडी कार्ड बन सकता है, इससे आईडी कार्ड बनता है। आईडी कार्ड वो प्रेजेंटेशन नहीं है। प्रेजेंटेशन क्या है? प्रेजेंटेशन मतलब आपका कोई भी एक काम वो कोई दूसरे को आप दिखाना चाहते हैं, वो हो सकता है एक्सेल में, हो सकता है वर्ड में, कोई भी हो सकता है, वो वीडियो की तरह आप दिखाना चाहते हो। मतलब जो अभी चल रहा है यही एमएस पावर पॉइंट है। तो पावर पॉइंट का जो काम है वो है कोई भी चीज प्रेजेंट करना। So if you have any computer and you want to present your own performance, if you want to present your own data or anything else, you can make advertising use this software. So what is the main term? What is the keyword? The keyword is this software is mainly used to present anything. Means it's a software that is used to make a presentation. Okay. So next we will go to last and final, which is Tally ERP9. Tally ERP9 is the full name of the software, which is known as Tally. So Tally is the short name of the software, and the full name of the software is Tally ERP9. Tally ERP9 is a type of a Tally software. We can see more different types of Tally software, just like Tally Prime, Tally Business, Tally Store. আমরা Tally সফটওয়্যারের মধ্যে Tally ERP9 হচ্ছে একটা টাইপ। এছাড়াও Tallyর আরো সফটওয়্যার আছে, সেগুলো হচ্ছে Tally Prime, সেগুলো হচ্ছে Tally Business, সেগুলো হচ্ছে Tally স্টোর। মানে আমরা যেগুলো কোন একটা ওষুধের দোকানে গিয়ে যে সফটওয়্যারগুলো দেখি যারা তার সাথে ইউজ করছে তারা কিন্তু Tally সফটওয়্যার ইউজ করছে, কিন্তু সেটা Tally ERP9 নয়। Tally বিজনেস হতে পারে, Tally স্টোর হতে পারে। এমনকি Tallyর মধ্যে এমন সফটওয়্যার আছে যেটাকে এসএমএস সফটওয়্যার বলে। এসএমএস মানে শর্ট, এসএমএস মানে হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ আমরা স্কুলের বিভিন্ন জিনিসপত্র স্কুলের স্টুডেন্টদের সেটাও কিন্তু Tallyর মতন সফটওয়্যার আমরা পেয়ে থাকি, বা স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। তো Tallyর বিভিন্ন ধরনের টাইপস আছে, আমরা যে যেমন টাইপসের সফটওয়্যার ইউজ করতে চাই আমরা কিন্তু ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর আমাদের মেন যেটা Tallyর আমাদের কাজ সেটা কি না, ক্যালকুলেট অ্যাকাউন্ট ইন বিজনেস পারপাস, যেটা আমরা এই কোর্সের মধ্যে শিখবো। বুঝে গেছে? তার জন্য আমাদের যে সফটওয়্যার ইউজ করব সেটা হচ্ছে Tally ERP9। যদি তুমি Tally ERP9 ভালো করে ক্যাচ করতে পারো, শিখে যেতে পারো, সেক্ষেত্রে Tally Prime ইউজ করতে পারবে। যেমনটা যদি তুমি মাইক্রোসফট ওয়ার্ড 2007 ইউজ করো তাহলে কি তুমি 2016 ইউজ করতে পারবে না? অবশ্যই পারবে। যদি তুমি এমএস উইন্ডোজ 7 কম্পিউটারে বসে পেন্ট ইউজ করে ড্রয়িং আঁকো তাহলে কি উইন্ডোজ 10 এর কম্পিউটারে তুমি পেন্ট ইউজ করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে সফটওয়্যারের ভার্সন চেঞ্জ হচ্ছে, কাজের ধরন তো আর সম্পূর্ণভাবে পাল্টে যাবে না। তাহলে আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে যে সফটওয়্যারটা শিখবো ভালো করে যদি শিখে যেতে পারি তাহলে তার নেক্সট পার্টগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। আর Tallyকে বলা হয় সবথেকে জনপ্রিয় ডেটা এন্ট্রি সফটওয়্যার, তাই জন্য আমরা এই ডেটা এন্ট্রি কোর্সের মধ্যে এটা শিখবো। এখানে এটা খুব ইম্পর্টেন্ট, কোন জায়গাটাকে কি বলে আমি সব লিখে দিয়েছি। এটাকে বলে ইনফরমেশন প্যান, এটাকে বলে টাস্ক বার, ওটা ক্যালকুলেশন প্যান, এটা বাটন এরিয়া, এটা মেইন এরিয়া, এটা হরিজন্টাল বাটন। ঠিক আছে? তো
এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা ট্যালি যেগুলো ইউজ করছি শর্টকাট তো শিখে গেলাম, কোন জায়গাটার নাম কি সেটা শিখলাম, কিন্তু যে জায়গাগুলোর কথা বলছি সেই জায়গাগুলোর নামটা কথা, সেই লোকেশনটাকে কি নামে চিনি, এই হচ্ছে তার নাম। এটাকে বলা হচ্ছে ইনফরমেশন প্যান, এটাকে বলা হচ্ছে টাস্ক বার, ওটাকে বলছে ক্যালকুলেটর প্যান, মানে ওখানে ক্যালকুলেট করা যায়। ওই সাইডটাকে বলছে বাটন এরিয়া, মেইন এরিয়া আর হরিজন্টাল বাটন বার। তাহলে এই যে আমাদের পুরো জিনিসটা শিখলাম, এটা কি হলো ট্যালি পুরো অল ওভার ERP9 এর কনসেপ্ট আমাদের বোঝা গেল। তাহলে আমরা এর আগের ক্লাসে ট্যালির বিষয়ে কি শিখেছিলাম না, ট্যালি কি, কিভাবে হচ্ছে, কোন জায়গার শর্টকাট কি, এইসব শিখেছি। আজকে আমরা কি দেখলাম, এই করতে করতে ট্যালির কোন জায়গার নাম কি বোঝা গেছে। ঠিক যেমন আমরা এর আগে শিখেছিলাম এটার নাম নাক, এটার নাম চোখ, এটার নাম গাল, আজকে শিখলাম এই পুরো জায়গাটার নাম মাথা, যার মধ্যে এই সব রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের সেই জিনিসটা, এটা হাত যেটা আমরা আজকে শিখলাম, আর এর আগে আমরা এক একটা আঙুলের বিষয় পড়েছিলাম। নেক্সট আমরা এবারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজের মধ্যে ঢুকবো। তার জন্য সব থেকে মেন যেটা দরকার সেটা হচ্ছে টাইপিং। তো আমরা এরপর যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে টাইপিং শিখতে হবে, প্রপার ভাবে টাইপিং শিখতে হবে। টাইপিং কি, কিভাবে শিখবো না, টাইপিং হচ্ছে তোমাদেরকে টাইপিং মাস্টার ওপেন করতে হবে কম্পিউটারে, ঠিক আছে। কম্পিউটারে স্টার্ট বাটনে গিয়ে টাইপিং মাস্টার ওপেন করবে, এখানে যে যার নিজের নাম লিখবে, নাম লিখে এন্টারে লেফট ক্লিক করবে, ইয়েসে লেফট ক্লিক করবে, দিয়ে গেমে লেফট ক্লিক করবে। গেমে লেফট ক্লিক করার পর নিচে যে স্টার্ট যে অপশনটা আছে এখানে লেফট ক্লিক করবে, নিচে স্টার্ট। লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা এরিয়া খুলবে, এখানে কোনো একটা স্পেস বার বা কিছু প্রেস করলে এটা শুরু হবে। এবার তোমরা ABCDEFGHIJKLMN করে পুরোটা কমপ্লিট করে দেখবে তোমাদের এই সময়টা কত লাগছে, ঠিক আছে। ধর আমি এটা শেষ করে দেই। তো শেষ করে এইখানে যে টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমটা তোমাদের খাতাতে লিখতে হবে। লাস্ট পেজে পরপর লাইন বাই লাইন তোমরা লিখবে যে কার কত সময় লাগছে। তোমাদের টার্গেট হচ্ছে 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ড। 6 সেকেন্ড যদি নাও হয় তোমরা অন্তত 7-এর নিচে নামানোর চেষ্টা করবে। যদি 7ও না হয় অন্তত তোমরা 9-এর নিচে নামানোর চেষ্টা করবে, মানে যে যত কম সময়ের মধ্যে এর থেকে জেড লেখার চেষ্টা করবে বা এর থেকে জেড লিখবে তত ভালো। বোঝা গেছে কেন? কারণ সাপোজ তোমরা ডেটা এন্ট্রি শিখে গেলে, ডেটা এন্ট্রি শিখে তুমি একটা কোনো জায়গায় কাজ পেলে, সেটা রিসেপশন হতে পারে বা কোনো একটা হসপিটাল হতে, যে কোনো জায়গা হতে পারে। তুমি হসপিটালে ধরলাম, হসপিটাল রিসেপশনে তুমি বসে আছো, একটা বয়স্ক বৃদ্ধ দাদু এসে বলছে যে বাবা আমার বুকে ব্যথা করছে, ঝপ করে আমার নামটা লেখো, আমি ডাক্তার দেখাবো। তো তুমি এত ধীরে ধীরে লিখছো, তার নাম ফাম লিখতে লিখতে সে ওখানে ছটফট করে তার অবস্থা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জায়গায় অবস্থা। তুমি ওকে জিজ্ঞাসা করো তোমার নাম কি, তুমি খুঁজছো, ওর নাম হচ্ছে ওর নাম হচ্ছে ধরো প্রদীপ কুমার সিং, ঠিক আছে। তো ওখানে পি খুঁজছো, PR খুঁজছো, লিখতে লিখতেই ও শেষ। তো হাতের কিন্তু স্পিডটা ডেটা এন্ট্রি স্টুডেন্টদেরকে খুব রাখা দরকার। তো নেক্সট ক্লাস থেকে আমরা একটু প্র্যাকটিক্যালি মুভ করব, যেখানে আমাদের টাইপিংটা দরকার। আর টাইপিং এর আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কম্পিউটার চালানো। সবাই প্রথম দিনের ক্লাস যারা করেছে তারা জানো কম্পিউটার কি করে চালাতে আমি সেটা শিখিয়েছি। কম্পিউটারের সামনে 4 আঙুল গ্যাপ করে বসবো, তারপর কম্পিউটার সুইচ অন করব। সুইচ অন করার পরে কি করব, CPU পাওয়ার বাটন একবার জাস্ট প্রেস করে ছেড়ে দেবো, কম্পিউটার যখন চালু হয়ে যাবে রিফ্রেশে ক্লিক করে রিফ্রেশ করব, তারপরে একটুখানি অপেক্ষা করে গিয়ে কম্পিউটার চালু করব। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা কম্পিউটার দুজন করে বসার, মানে ধরো একটা কম্পিউটার তুমি একজন বসলে, তার সাথে আরেকজন বসলো, তাহলে কি হবে কম্পিটিশনটা বোঝা যাবে। একবার ধরো তুমি করলে, ধরো প্রদীপের সাথে ধরো পুষ্কর বসলো,
এবার প্রদীপ ধরো 5 বার করলো, প্রদীপ 5 বার করে দেখলো আমার এই টাইম লাগলো, পুষ্করের 5 বার করলো, সে দেখলো এই টাইম লাগলো, তখন প্রদীপ তার মাথায় আসবে যে আমি পুষ্কর থেকে আরো কম সময় করার চেষ্টা করবো। মেন হচ্ছে এই জিনিসটা কিন্তু লড়াই করতে হবে দুজনের মধ্যে, যে ও যদি 10 করে তাহলে আমি 9 করব, ও যদি 7 করে তাহলে আমি 6 করব। বুঝতে পারলাম? ফলে একা বসে শেখা যায়, একা বসে গ্রোথটা হয় না। গ্রোথ করতে গেলে কম্পিটিশন করতে হয়, যদি কম্পিটিশন করো তাহলে কিন্তু গ্রোথ হবে। তাই দুজন দুজন করে বসে একটা কম্পিউটারে, বা কে কার সাথে বসে সেটা নিজেরা ডিসাইড করে নেবে। বসে বারবার চেয়ার নিয়ে এদিক ওদিক করার দরকার নেই, যে বসে সে 5 বার টাইপ করে নেবে, তারপর আবার চেয়ার মুভ করে আবার সে 5 বার করলে। এই 5 বারটা ডেটা নোট করবে খাতার মধ্যে, যে ফার্স্ট রাউন্ডে কার কতটা ইমপ্রুভ হলো, সেকেন্ড রাউন্ডে কার কতটা ইমপ্রুভ হলো। এভাবে তোমরা কিন্তু নেক্সট ক্লাসে আসবে, এসে বসবে। স্যার মানডে টু ফ্রাইডে হলো, হুম, মানডে টু ফ্রাইডে কল আপ হয়েছে। অফ করে দাও, ক্লাস শেষ।